আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উচ্চ আদালতের রায় অমান্য করে কোটা বিরোধী আন্দোলন ঠিক নয়। আন্দোলনের নামে সময় নষ্ট করার যৌক্তিকতা নেই। দুপুরে গণভবনে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সমাজের কেউ যেন অর্থনৈতিক সুবিধা বঞ্চিত না হন, সেজন্য সরকার পেনশন স্কিম চালু করেছে বলেও জানান সরকার প্রধান মারুফ রেজার রিপোর্ট। আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সভাপতিকে শুভেচ্ছা জানান সংগঠনটির শীর্ষ নেতারা। অতীতে নানা সংকটময় সময়ে নেতাকর্মীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন সরকার প্রধান। জনগণের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছে, তখন যুব মহিলা লীগ সবসময় রাজপথে থেকে সেই আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। কোটা নিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে চলমান আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল, তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাস করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার। তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাস করেছিল, মেয়েরা বেশি পাস করে বেশি চাকরি পেয়েছে কিনা, সেটাকে তারা প্রমাণ করুক। আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। সার্বজনীন পেনশন স্কিমের উদ্যোগের কারণ তুলে ধরে নেতাকর্মীদের এ সুবিধার আওতায় আসার আহ্বানও জানান শেখ হাসিনা। শুধুমাত্র সরকারি চাকরিজীবী তারাই পেনশন পায়, আর বাকিরা বঞ্চিত থাকে। কাজে কেউ যাতে বঞ্চিত না থাকে সেই জন্য কিন্তু বিভিন্ন স্তর ভেদে আমাদের এই সার্বজনীন পেনশনের ব্যবস্থা করা আছে। আমি মনে করি আমাদের যুব মহিলা লীগের যারা মেয়েরা প্রত্যেকে কিন্তু নিজেরা এই সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হতে পারো। বিএনপি নেতাকর্মীদের অতীত কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, তারা কখনোই দেশকে এগিয়ে নিতে পারে না। মানি লন্ডারিং, 21 আগস্ট গ্রেনেড হামলা, ওই বিভিন্ন মামলার আসামিরা, এতে অর্থ আত্মসাৎকারী, তারাই হচ্ছে এই বিএনপি নেতা। তো এই নেতা দিয়ে দেশ কিভাবে তারা এগিয়ে নিয়ে যাবে আমি জানি না। কাজে এরা সমাজের একটা বোঝা, সমাজের কাছে এরা একটা অভিশপ্ত। বিএনপির মতো দেশ বিরোধীরা যেন ক্ষমতায় আসতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওদের বিভৎস চেহারাটা, ওদের জঙ্গি চেহারা, ওদের সন্ত্রাসী চেহারাটাও মানুষের সামনে তুলে ধরতে হবে। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে অনির্দিষ্টকালে সর্বাত্মক কর্মবিরতি পালন করছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। বন্ধ আছে শিক্ষা কার্যক্রম। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, বুয়েট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ দেশের 40টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তিন দাবিতে ক্লাস, পরীক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করছেন। তাদের সঙ্গে শরিক হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাও। তবে এটি বাস্তবায়নে কঠোর অবস্থানে সরকার। 1 জুলাই চালু হওয়া প্রত্যয়ের বিরুদ্ধে শিক্ষকদের আপত্তির পাল্টা যুক্তি দেয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। সরকারের উচ্চ পর্যায়ে বৈঠকের কথা থাকলেও এখনও তা অনুষ্ঠিত হয়নি। এদিকে বেগবান হচ্ছে ছাত্র সমাজের কোটা বিরোধী আন্দোলন। কোটা পদ্ধতি বাতিলে ছাত্ররা বিকেল 3টা থেকে সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন কর্মসূচিতে আছেন সহকর্মী শাকিবুর রহমান। সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। শাকিব, আন্দোলনের বিষয়ে একটু জানতে চাই, শিক্ষকরা কোনো আশার কথা বলেছেন কিনা বা আশার আলো দেখেছেন কিনা, সেই সাথে সরকারের সাথে আলোচনার অগ্রগতি কতটুকু? রিদওয়ানা, আজকের দিনের মতো তাদের যে কর্মসূচি সেটি কিন্তু জাস্ট কিছুক্ষণ আগে শেষ হয়েছে। তারা শেষ মুহূর্তে যে বক্তব্যগুলো দিয়েছেন সেখানে তারা বলেছেন যে আন্দোলন তাদের চলবে যতক্ষণ পর্যন্ত না এই যে দাবিটি নিয়ে তারা আন্দোলন করছেন সেই দাবিটি মানা না হবে, এবং সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে তাদের একটি বৈঠক হবে এমনটি তারা আশা করছেন। এই আশা রেখেই তারা আজকের দিনের মতো কর্মসূচি শেষ করেছেন। ছুটির দিন ব্যতীত আন্দোলনের তারা থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও কিন্তু আজকের আগ পর্যন্ত 39টি পাবলিক বিশ্ববিদ্যালয় এই আন্দোলনে ছিল। আজকে থেকে 40টি পাবলিক বিশ্ববিদ্যালয় এখানে যুক্ত হলো। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ, যেটি এই আন্দোলনে ছিল না, তারাও তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন, আন্দোলনে এসেছেন। কিছুক্ষণ আগে তারা এই আন্দোলনে এসে তাদের শিক্ষকরা এসে এখানে বক্তব্য রেখেছেন। আমরা একটু ফেডারেশনের মহাসচিবের সঙ্গে একটু জানবো। স্যার, আপনাদের সঙ্গে সরকারের কোনো আলোচনার বিষয়ে অগ্রগতি হয়েছে কিনা? আমাদের সরাসরি সরকার কোনো প্রস্তাব দেয় নাই, তবে আমাদের মাননীয় সেতুমন্ত্রী
সেতু সড়ক ও যোগাযোগ মন্ত্রী, আমাদের জাতীয় নেতা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপি সাহেবের সাথে আমাদের যোগাযোগ আছে, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে যোগাযোগ আছে। আমাদের যৌক্তিক দাবিগুলো আমরা বলছি, আর পাশাপাশি আমাদের আন্দোলনও চলছে। আশার আলো দেখছেন কিনা? অবশ্যই আমরা সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বঙ্গবন্ধু যেমন শিক্ষা এবং শিক্ষক বান্ধব ছিলেন, আমাদের জননেত্রী শেখ হাসিনা উনি স্মার্ট বাংলাদেশ, তো আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে তো এগিয়ে যাবে। তো আমরা আশাবাদী যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা আছি। আমাদের দাবি অবশ্যই যৌক্তিক দাবি, এটা তো আমাদের পেশার দাবি, শিক্ষকদের দাবি, তাই না? এটা তো কোনো আন্দোলন না। আমরা প্রত্যেক স্কিমে আমরা থাকবো না। আগে যেখানে ছিলাম সেখানে আমাদের সুপারগেট দেওয়ার কথা ছিল, সে সুপারগেটটি আমরা চাচ্ছি 6টি পদ। যদিও মিথ্যাভাবে বিকৃতভাবে কোনো পত্রিকায় লিখেছে যে 500-600, ওনারা বোধহয় জানেনও না। এটা হলো যে এটা স্ট্যাটাস। আমাদেরকে বলা হয়েছিল 6টি পদ দেওয়া হবে সিনিয়র সচিব স্কেলে, আমরা সেটা চাচ্ছি। আর আমরা স্বতন্ত্র বেতন স্কেল চাচ্ছি। ধন্যবাদ। আসলে যেমনটি শুনছিলেন যে যতক্ষণ পর্যন্ত না আসলে দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে, এবং তারা আশার আলো দেখছেন খুব শীঘ্রই সরকারের সঙ্গে তাদের আলোচনা হবে, তাদের দাবিগুলো মেনে নেওয়া হবে এবং তারা আবারও ক্লাসে ফিরে যেতে চান। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকদের আন্দোলনের সর্বশেষ। রিদওয়ানা। রাকিব, ধন্যবাদ আপনাকে। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করছেন, খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষের একটি দুর্ভোগে পড়তে হয়েছে, এ বিষয়ে একটু জানতে চাই আপনার কাছে। জি রেদওয়ানা, আসলে ধন্যবাদ আপনাকে। যেমনটি জানতে চেয়েছেন, আসলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোনো আন্দোলন সংগ্রাম কিন্তু হলেই এই সড়কেই সেই আন্দোলন সংগ্রামের কিন্তু বহিঃপ্রকাশটা ঘটে। আমি এখন যেখানে দাঁড়িয়েছি এটি বরিশাল পটুয়াখালী মহাসড়কে। এই সড়ক থেকেই কিন্তু বরিশালের 3টি জেলায় যেতে হয়, সুতরাং এই সড়ক অবরোধ করলে কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগের আর সীমা থাকে না। ঠিক সেই দৃশ্যটি আপনাকে দেখা যাচ্ছে যে কোটা আন্দোলনের যে বিষয়টি, সাধারণ শিক্ষার্থী কিন্তু বেলা 12টা থেকেই কিন্তু এই আন্দোলন শুরু করেছে এবং 12টার থেকে কিন্তু এই সড়ক অবরোধ তারা করে যাচ্ছে এবং সড়ক অবরোধ করে যেই আন্দোলনটি করে যাচ্ছে, এর ফলে সড়কের দুই পারেই কিন্তু প্রচুর পরিমাণে যাত্রীবাহী গাড়ি এবং মাল পণ্যবাহী যে গাড়িগুলো রয়েছে সেগুলো আটকা পড়েছে এবং সেখানে শত শত গাড়ি আটকা পড়েছে। সাধারণ যাত্রীরা রয়েছেন তারাও তীব্র ভোগান্তিতে রয়েছেন। অপরদিকে যদি শিক্ষার্থীদের কথা বলতে চাই, তারা বলছেন যে তাদের এই আন্দোলনটা যৌক্তিক। তারা বলছেন যে যেহেতু সরকারি চাকরি থেকে শুরু করে যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে যেই কোটা পদ্ধতি তারা চালু করেছে, এতে সাধারণ যারা মেধাবী শিক্ষার্থী রয়েছেন এবং যাদের যোগ্যতা রয়েছে চাকরির ক্ষেত্রে, তারা কিন্তু এ থেকে বঞ্চিত হচ্ছে। যেহেতু কোটা পদ্ধতির কারণে একদিকে যেহেতু মুক্তিযোদ্ধা কোটা এবং পোষ্য কোটা রয়েছে, তারা একদিকে সরকারের সকল সুযোগ সুবিধা ভোগ করছে, অপরদিকে কিন্তু তারা এই ভোগ করার মধ্যেই কিন্তু তারা পুনরায় আবার এই কোটা পদ্ধতির কারণে তাদের সন্তান কিংবা তাদের স্বজনরা এই চাকরি পাচ্ছে। সুতরাং মেধা যাদের রয়েছে তারা বাইরে আসলে ছিটকে পড়ছে, তারা এই সুযোগটা পাচ্ছে না। অপরদিকে একটু বলতে চাই, বরিশাল বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছেন তারাও কিন্তু আজকে কর্মবিরতি চলছে। আজকে দিনের মতো আমরা দেখেছি তারা কর্মবিরতি চলছে। তারা বলছেন যে সার্বজনীন পেনশনের যে বিষয়টি তাতে তারা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেহেতু তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সুতরাং তারা বলছেন যে সারা দেশে তারাও এই আন্দোলন চালিয়ে যাবে যে পর্যন্ত সরকার তাদের এই আন্দোলন না মানবে। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্যটি জানিয়ে রাখি, বেলা 12টা থেকে যে তারা যে এই আন্দোলনটা করছে এবং এই সড়কে এই কারণে এখানে যান চলাচল যেমন বন্ধ, তীব্র বৃষ্টির মধ্যেও কিন্তু তারা এই অবরোধ তারা চালিয়ে যাচ্ছে এবং এই অবরোধ বেলা দুপুর 3টা পর্যন্ত চলবে, অর্থাৎ আরো 1 ঘন্টা তাদের এই অবরোধ রয়েছে। এরপর তারা এই অবরোধ পুনরায় আবার আগামীকালকে থেকে শুরু করবে। যাত্রীদের একদিকে ভোগান্তি হচ্ছে, অপরদিকে শিক্ষার্থী রয়েছেন তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই ছিল বরিশাল থেকে রেদওয়ান আমার কাছে সবশেষ তথ্য। আরিফ, আপনাকে ধন্যবাদ। সরকার শিক্ষক এবং শিক্ষার্থীদের আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিগগিরই সমস্যার সমাধান হয়ে যাবে। শিক্ষকদের সঙ্গে বসে কথা না বললেও তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে বলে জানান তিনি। সকালে সচিবালয়ে শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন সেতুমন্ত্রী। তিনি বলেন, দুর্নীতি এখন বেপরোয়া গতিতে বিস্তার লাভ করছে, কিন্তু ধরা পড়ে অনেক পরে। দুর্নীতির জন্য যে মূল্য দিতে হয় সেটা দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রী, সচিব এবং কর্মকর্তারা সৎ থাকলে দুর্নীতি হওয়ার কোনো সুযোগ নেই বলে জানান কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নতুন মেগা প্রকল্প নেওয়ার মতো অর্থ নেই। চলমান মেগা প্রকল্পগুলোতে দুর্নীতি হয়নি জানিয়ে বরং এগুলো থেকে অর্থ বাঁচানো হয়েছে বলে জানান সেতুমন্ত্রী। সড়কে অবস্থান নিয়ে কোটা বিরোধী আন্দোলনের কারণেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে যানজটের সৃষ্টি হয়। তবে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগ আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন ট্রাফিক বিভাগের জয়েন্ট কমিশনার এস এম মেহেদী হাসান।
একই সাথে সনাতন ধর্মীদের রথযাত্রা, স্টুডেন্ট মুভমেন্টে পুরান ঢাকা, লালবাগ, গুলিস্তান, ওয়ারি সহ আশেপাশের বেশ কয়েকটি জায়গায় অতিরিক্ত যানজট হওয়ার সম্ভাবনার কথা জানান ট্রাফিক বিভাগের এই কর্মকর্তা। এসব রুটে চলাচলে জনসাধারণকে অতিরিক্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বেশ কিছুদিন ধরে এই আন্দোলন চলমান রয়েছে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে বিশেষ করে শাহবাগ মোড় সেকেন্ড হাফ অপরাহ্নে মোটামুটি কিছুটা ব্লক থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমাদের এই সীমিত জনবল দিয়ে আমরা যত ইজিলি এই জনগণের যে স্বাভাবিক চলাচল এটি স্বাভাবিক রাখার চেষ্টা করে যাচ্ছি। উৎপাদন বৃদ্ধি করে সব ক্ষেত্রে ব্যয় সংকোচন করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বললেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকায় উন্নয়নের ধারা অব্যাহত আছে, আর্থসামাজিক খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হয়েছে বাংলাদেশ। ঢাকা সেনানিবাসে পিজিআর সদর দফতরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, দেশের সম্পদ অন্যের হাতে তুলে দিয়ে বঙ্গবন্ধু কন্যা কখনো ক্ষমতায় আসেনি, আগামীতেও যেতে চান না। প্রধানমন্ত্রী বলেন, পিজিআর এর উন্নত প্রশিক্ষণ ও সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার। আমরা সবসময় অন্যায়ের প্রতিবাদ করি, ন্যায়ের সঙ্গে থাকি। আর আমাদের দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টির জন্য আমরা ব্যাপকভাবে কাজ করে যাচ্ছি। গ্রাম পর্যায় পর্যন্ত আমাদের উন্নয়নের কাজ চলছে। আজকে আমাদের বেকারত্বের হার কমে 3.2 ভাগে দাঁড়িয়েছে। অর্থ পাচার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের দুদকের অনুসন্ধান শেষ পর্যায়ে বলে জানিয়েছেন আইনজীবী খুরশিদ আলম খান। তিনি জানান, অনুসন্ধান শেষ হলে কমিশনের কাছে প্রতিবেদন দাখিল করা হবে, এরপর কমিশন সিদ্ধান্ত নেবে। দুদক আইনজীবী বলেন, বেনজির আহমেদ এবং তার পরিবারের বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য 21 দিনের সময় দেওয়া হয়েছে। এছাড়া একের পর এক দুর্নীতির ঘটনায় এনবিআরকে ঢেলে সাজানো উচিত বলেও মন্তব্য করেন খুরশিদ আলম খান। অনুসন্ধান প্রায় শেষ পর্যায়ে। অনুসন্ধান শেষ হলে কমিশনের কাছে রিপোর্ট দাখিল করবে, কমিশন রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেবে। রাজস্ব বিভাগের কর কমিশনার মতিউর রহমানের তো অলরেডি দ্রুত গতিতে অনুসন্ধান চলছে। আবু ফয়সালেরটা অনেক আগের অনুসন্ধান ছিল 22 সালের, সেটাও মোটামুটি মাঝ পর্যায়ে পেরিয়ে আসছে। উপকর কমিশনার রাজশাহীর মহিদুল ইসলাম, তার বিচার এখন বিচারাধীন বিষয়। উত্তরাঞ্চলে নদ নদীর পানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কুড়িগ্রামে পানি বাড়তে থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এর মধ্যে জেলার 60টি ইউনিয়নের প্রায় 2 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ডুবে রয়েছে 6,500 হেক্টর ফসলের ক্ষেত। গাইবান্ধায় 4 উপজেলার 50,000 মানুষ পানিবন্দী দিন কাটাচ্ছেন। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি এবং খাবার সংকট। সিরাজগঞ্জে বন্যা কবলিত হয়ে পড়েছে 5 উপজেলার 5,500 পরিবার। টাঙ্গাইলে 5টি উপজেলার প্রায় 30,000 মানুষ পানিবন্দী রয়েছেন। আর সড়ক ভেঙে বাঁধ উপচে প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার 87 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানিবন্দী আছেন লাখের বেশি মানুষ। মৌলভীবাজারে 5 উপজেলায় পানি দীর্ঘস্থায়ী বন্যায় রূপ নিয়েছে। এতে পানিবন্দী আছেন 3 লাখের বেশি মানুষ। বন্যা পরিস্থিতির খবর জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, যমুনার পানি বেড়েছে আমরা যতদূর জেনেছি, তো নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে, সেই সাথে পানিবন্দী মানুষ যারা আছেন তাদের কি অবস্থা? জি রেদনা, টাঙ্গাইলে বন্যা পরিস্থিতি কিন্তু সার্বিক অবনতি হয়েছে। তো নদী তীরবর্তী যে সমস্ত এলাকা রয়েছে, ভুইয়াপুর, গোপালপুর, কালিহাতী, টাঙ্গাইল সদর, নাগরপুর এবং বেলদুয়ার, এই যে এলাকাগুলো রয়েছে, এই এলাকাগুলোর 30,000 মানুষ কিন্তু ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছে। আমি এখন যে জায়গাটি রয়েছি, বিস্তীর্ণ এলাকা কিন্তু আমি দেখাচ্ছি যে প্লাবিত হয়েছে। লোকজন যে ঘরবাড়িতে ছিল সেই ঘরবাড়ি কিন্তু প্রায় তলিয়ে গেছে এবং লোকজন সেই ঘরবাড়ি ছেড়ে কিন্তু ইতিমধ্যেই তারা আত্মীয় স্বজনের বাড়ি এবং কেউ কেউ কিন্তু সেই বাঁধের
নদের পাশে আশ্রয় নিয়ে তাদের দিন যাপন করছে। তবে এখানে আমি একটি তথ্য প্রথমে দিয়ে রাখি যে এই টাঙ্গাইলে যে যমুনা নদীর পানি রয়েছে 8 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 36 সেন্টিমিটার উপর দিয়ে, ঝিনা নদীর পানি 8 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 100 সেন্টিমিটার উপর দিয়ে এবং ধলেশ্বরী নদীর পানি 13 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 19 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মোট কথা সবকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে বন্যা পরিস্থিতির ক্রমে কিন্তু অবনতি হচ্ছে। এখানে গতকাল রাতে যেটি হয়েছে, কয়রা এলাকায় একটি বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে এবং প্রতিনিয়ত নিচু নিচু যে সড়ক রয়েছে সেই সড়কের উপচে কিন্তু পানি লোকালয়ে প্রবেশ করছে, মানুষ পানিবন্দী হচ্ছে। এছাড়াও যে বাঁধ কিন্তু অনেক জায়গায় বাঁধ ভেঙে কিন্তু সেই পানি নিচু এলাকায় প্রবেশ করে মানুষজন পানিবন্দী হয়ে পড়ছে। সকালে আমি যেটি জেনেছি যে দেলদুয়ার এলাকায় কিন্তু যে একটি বাঁধ কিন্তু ভেঙে নিচু এলাকা প্লাবিত হচ্ছে। আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলছি, তারা যেটি জানিয়েছেন যে আগামী 9 জুলাই পর্যন্ত টাঙ্গাইলের যে পানি বৃদ্ধি যে সমস্ত নদী রয়েছে সেই সকল নদীর পানি কিন্তু বৃদ্ধি অব্যাহত থাকবে এবং 9 তারিখের পরে পানি কিন্তু কমা শুরু হবে। আমি কৃষি অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে ইতিমধ্যে আউশ, পাট, তিল এবং সবজি সহ 5000 হেক্টর জমির ফসল কিন্তু ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে এবং 50টিরও বেশি পুকুর রয়েছে, সেই পুকুরের মাছ কিন্তু ইতিমধ্যে ভেসে গেছে। তবে এখন পর্যন্তও কিন্তু যে বন্যা কবলিত লোকজন রয়েছে শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির তীব্র সংকট কিন্তু দেখা দিয়েছে। এখন পর্যন্ত কোনো ত্রাণ সামগ্রী কিন্তু টাঙ্গাইলে বিতরণ করা হয়নি। তবে আমি একটি তথ্য এখানে জেনেছি কিছুক্ষণ আগে যে আজকে বিকালের দিকে টাঙ্গাইল 2 আসনের যিনি সংসদ সদস্য হয়েছেন ছোট মনির, তিনি ত্রাণ সামগ্রী বিতরণ করবে বন্যার্তদের মাঝে। তবে সময় যতই গড়াচ্ছে টাঙ্গাইলের বন্যা পরিস্থিতি কিন্তু ততই আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। ঢাকার বাইরে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গেল বছরের তুলনায় ঢাকার বাইরে আক্রান্তের হার প্রায় 3 গুণ। বিশেষজ্ঞরা বলছেন সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে বাড়বে ডেঙ্গুর ভয়াবহতা। ইউনিয়ন এবং পৌরসভার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। রফিকুল ইসলামের ধারাবাহিক রিপোর্টের আজ দ্বিতীয় পর্ব দেখব। করোনা মহামারীর পর দেশে এখন নতুন আতঙ্কের নাম ডেঙ্গু। একসময়ের ঢাকার রোগ হিসেবে পরিচিত এই ব্যাধি ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। গেল 2 দশকে ডেঙ্গু নিয়ন্ত্রণের রাজধানীতে কিছুটা সক্ষমতা বাড়লেও জেলা শহরগুলোর চিত্র উদ্বেগজনক। বিশেষ করে ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে এডিস মশা নিয়ন্ত্রণের সক্ষমতা নেই বললেই চলে। আমাদের কোনো ওষুধ টষুধ কোনো সিরিয়া না, কোনো কিছু না। পর্যন্ত আমার সামনে কোনো মশার ওষুধ দেওয়া পড়ছে না, আমি দেখি নাই। মশার উৎপত্তির লাগে তো আর যন্ত্রণা আর সহ্য করেন জানা। বছর খান আগে একদিন দেখছিলাম যে বুবু করে কি স্প্রে মারে, এটাইছেন অপ্রতুল লোকবল ও যন্ত্রপাতি দিয়ে কোনো রকম সেবা দিয়ে যাওয়া স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর কাছে ডেঙ্গু সামাল দেয়া রীতিমতো চ্যালেঞ্জিং। 1-2টা মেশিন দিয়ে তো আমাদের এই পুরা ইউনিয়নে ওষুধ স্প্রে করতে একটু সময় লাগবে। কীটতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর গোলাম সারোয়ার জানান, আবহাওয়ার বিরূপ আচরণ ও জলবায়ু পরিবর্তনের কারণে ডেঙ্গু পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। গত বছর পিকে চলে গিয়েছিল সেপ্টেম্বরে। এই বছর যে ট্রেন্ডে চলছে সেই ট্রেন্ডে সেপ্টেম্বরে অথবা অক্টোবরে যে কোনো জায়গায় হয়তো বা পিকে চলে যেতে পারে। এখন গত বছরের চেয়ে যদি আরও ভয়াবহ পরিস্থিতির দিকে যদি যায় তাহলে আমাদের জন্য কিন্তু এটা কখনোই ভালো সংবাদ নয়। আগামী 25 থেকে 30 বছরের জন্য গ্রামাঞ্চলের মানুষ ক্রমবর্ধমান ঝুঁকিতে পড়তে যাচ্ছে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর বেনজির আহমেদ। ঢাকায় ধরেন 20 বছরে বা 22-23 বছরে কিছু ক্যাপাসিটি অর্জন হয়েছে। ঢাকার বাইরে তো সেই রকম কোনো সক্ষমতা নেই। এখানেও প্লাস্টিক কন্টেনার আছে, সব আছে, কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা নেই। মহামারী আকারে রূপ নেয়ার আগেই কারিগরি দিক থেকে বাস্তবায়নযোগ্য পরিকল্পনা নিতে হবে বলে মত বিশেষজ্ঞদের। এইটা তো ছেড়ে দেয়া যাবে না, তাই না? যা হয় হোক, এটা তো আমরা পারি না। এটা জাতি হিসেবে তো আমাদের দায়িত্ব আছে। কারিগরি দিক থেকে সঠিক একটা আমাদের বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা তৈরি করা উচিত, যাতে করে আমরা একটা সময় বেঁধে দিয়ে যে ডেঙ্গুকে আমরা কোন জায়গায় দেখতে চাই, যাতে গ্রামে ব্যাপক ডেঙ্গু সংক্রমণ না ঘটে, এইটা আমরা একটা আমাদের লক্ষ্যমাত্রা ঠিক করতে পারি। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। দেশে বাচ্চা নিখোঁজের অস্বাভাবিক কোনো তথ্য নেই, এটি গুজব হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডক্টর খমহিদ উদ্দিন। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে তিনি কথা বলেন।
জানান 6 জুলাই সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় একটি পোস্ট, যেখানে বলা হয়েছে গেল 48 ঘন্টায় ঢাকা এবং চট্টগ্রাম থেকে নিখোঁজ হয়েছেন 35 শিক্ষার্থী। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় পোস্টটি। বিভিন্ন গ্রুপে আসতে শুরু করে একের পর এক নিখোঁজ বিজ্ঞপ্তি। তবে ঘটনাটি গুজব উল্লেখ করে পুলিশ বলছেন যে উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ গুজব ছড়াচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু আসলে ইঙ্গিত দেয় না। তথাপিও বিষয়টি আসছে, আমরা দেখব অন্য কেউ বা কোনো গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে এভাবে ধরনের একটি তথ্য বিভ্রাট করে মানুষের মধ্যে ভীতি সঞ্চার করছে কিনা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।